মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় সাংবাদিক রবি বসু। আজকে জানাই তার প্রথম পর্ব। সেটা ছিল 1969 সাল। আমার দেশ তমলুক মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান অমিয় জানার ইচ্ছে হলো তমলুক শহরে একবার উত্তম কুমারকে নিয়ে যাবার। সে ওখানে উত্তমবাবুকে নাগরিক সম্বর্ধনা দিতে চায়। অমিয় আমার খুবই স্নেহভাজন। সে আমাকে তার ইচ্ছের কথাটা বলা মাত্রই আমিও লাফিয়ে উঠলাম। এটা তো একটা দারুণ ভালো ব্যাপার। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়। তিনি তমলুকেরই মানুষ। তাঁর হাত দিয়ে উত্তমবাবুকে সম্বর্ধনা দেওয়াতে পারলে ব্যাপারটা খুবই জমকালো হয়। পরদিনই অমিয়তে আর আমাতে অজয়দার বেলভেডিয়ার প্লেসের বাড়িতে গিয়ে দেখা করলাম। ওখানে অজয়দার ভাইপোর কোয়ার্টার। মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও অজয়দা ওই ফ্ল্যাটেই অতি সাধারণভাবে বসবাস করতেন। গান্ধীবাদী এই মানুষটি সারা জীবন এই রকম বাহুল্যহীন জীবন কাটিয়ে গেছেন। অজয়দাকে প্রস্তাবটা দিতে উনি প্রথমে রাজি হচ্ছিলেন না। উনি ভয় পাচ্ছিলেন যে উত্তম কুমারের মতো অমন জনপ্রিয় একজন শিল্পীকে নিয়ে গিয়ে আমরা না ফ্যাঁসাতে পড়ি। মানুষের ভিড় সামলাবে কে? তখন অজয়দাকেই বললাম, আপনি যদি যথেষ্ট পুলিশের ব্যবস্থা করে দেন তাহলে আর অসুবিধে কোথায়। যাই হোক, অজয়দা তো শেষ পর্যন্ত রাজি হলেন। কিন্তু যাকে সম্বর্ধনা দেওয়া হবে সেই উত্তম কুমারকে রাজি করাতে তো হবে। আর রাজি হলেও তাঁর যাওয়া আসা, তমলুকে থাকার ব্যবস্থা, বেশ বড়সড় করে একটা প্যান্ডেল বাঁধা, সেসবের তো বিরাট খরচ। সেটা বহন করবে কে? অমিয় বলল, রবিদা, আপনার আশীর্বাদে টাকা পয়সার অভাব আমার নেই। ওই টাকাটার জোগাড় হয়ে যাবে। তবে আমি বলি কি, সেই সঙ্গে কলকাতার শিল্পীদের নিয়ে গিয়ে একটা হোল নাইট ফাংশন করলে কেমন হয়? টাকাটা তাহলে আমার একার পকেট থেকে যায় না। উত্তম প্রস্তাব, কিন্তু আমি তো একা উত্তমবাবুকে সামলানো আর শিল্পীদের সামলানো দুটো কাজ করতে পারবো না। সেই জন্যে শিল্পীরা মান্য করেন এমন একজন ব্যক্তিত্ববান মানুষের দরকার। তা সেই মানুষটি আর কে হতে পারেন সেবাব্রত গুপ্ত ছাড়া? সেবাব্রত গুপ্ত হলেন বাংলা চলচ্চিত্র সাংবাদিকতার ক্ষেত্রে এক বিরাট পুরুষ। এক্ষেত্রে তার অবদানও বিরাট। আনন্দলোক পত্রিকার সমস্ত দায়িত্ব ওর কাঁধে। ওকে কি এ ব্যাপারে রাজি করানো যাবে? আমার পরম সৌভাগ্য যে সেবাব্রতবাবু আমাকে দারুণ ভালোবাসতেন, আজও বাসেন। আমার জীবনের বহু ক্ষেত্রে তাঁর কাছে যে উপকার পেয়েছি তার কোনো সীমা পরিসীমা নেই। বাইরে থেকে মানুষটিকে দেখলে রুক্ষ এবং বদরাগী মনে হবে, কিন্তু সেবাব্রতবাবুর মনের ভেতরটা যে কি নরম, তা যারা ওর কাছে স্নেহ ভালোবাসা পেয়েছেন তারাই জানেন। কত মানুষের কত রকমের উপকার যে উনি করেছেন তার ইয়ত্তা নেই। যে কারণে উনি সকলের প্রিয় সেবাদা। রাতভর বিচিত্রানুষ্ঠান সামলানোর ব্যাপারে সেবাব্রতবাবুর সাহায্য চাইতেই উনি পত্রপাঠ নাকচ করে দিলেন। বললেন, আমার কি ওইসব কাজ নাকি? আমি বললাম, এসব কাজ আপনার নয় সেটা আমি জানি, কিন্তু এটা তো আপনি আমার জন্যে করছেন। আমি জানি আর সবাইকে ফিরিয়ে দিতে পারলেও আমাকে আর নিমু ভৌমিককে আপনি কোনোদিন বিমুখ করবেন না। এবারে সেবাবাবু হেসে ফেললেন, বললেন, আপনার জন্য আর কত করব? আমি বললাম, সারা জীবন করে যেতে হবে। সেবাবাবু কিছুক্ষণ কী যেন ভাবলেন, তারপর বললেন, আমি কিন্তু সর্বক্ষণ বসে বসে উত্তমকে সঙ্গ দিতে পারবো না। ও ধরনের কাজ আমার ডিগনিটিতে বাধে। আমি বললাম, না না, ওটা আপনাকে করতে হবে না, সেদিকটা আমি সামলাবো। আপনি শুধু শিল্পীদের দিকটা দেখবেন, ফাংশনটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকে নজর রাখবেন। সেবাবাবু বললেন, উত্তমের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে? ও যেতে রাজি হয়েছে? আমি বললাম, না, উত্তমবাবুর কাছে এখনও প্রস্তাবটা পেশ করিনি। এবারে সেবাব্রতবাবু রেগে গেলেন, বললেন, তো এই কাজটা তো আগে করবেন। ঘোড়াই কেনা হলো না তো চাবুক কিনতে ব্যস্ত। সেবাবাবুর ধমকে ঘোড়া কেনবার জন্যে ছুটলাম তৎক্ষণাৎ। ময়রা স্ট্রিটে গিয়ে জানতে পারলাম উত্তমবাবু আর সুপ্রিয়া দেবী দুজনেই চলে গেছেন তোপ চাচিতে বিলম্বিত লয় ছবির আউটডোর করতে। সঙ্গে সোমাও গেছে। তাতেই মনে হয় ফিরতে কয়েকদিন দেরি হবে। অতএব চলো তোপচাচি। তোপচাচি যাবার সময় আমার পরম স্নেহভাজন সাংবাদিক বিমল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে গেলাম। বিমল উত্তমবাবুর খুব প্রিয় পাত্র। দিনের বেশিরভাগ সময় ও ময়রা স্ট্রিটেই কাটায়। উত্তমবাবুর ব্যক্তিগত কাজকর্মও কিছু কিছু করে থাকে। বিমলকে সঙ্গে নেবার প্রধান উদ্দেশ্য উত্তমবাবুকে রাজি করানো।
আমার অনুরোধের সঙ্গে বিমলের অনুরোধ যুক্ত হলে ব্যাপারটা খুব জোরালো হবে। উত্তম কুমার কলকাতায় হলে তেমন কোনো অসুবিধা ছিল না, কিন্তু কলকাতা থেকে অত দূরে তমলুকে উত্তমবাবু যাবেন কিনা সে ব্যাপারে আমার একটু সন্দেহ ছিল। তাই বিমলকে সঙ্গে নেওয়া। বিমলকে নেওয়ার এই পরামর্শটা আমার প্রধান উপদেষ্টা সাংবাদিক সেবাব্রত গুপ্তই দিয়েছিলেন। বিমলকে সেবাবাবুও স্নেহ করতেন। দেশ পত্রিকায় বিচক্র নামে লেখার সুযোগ বিমলকে উনিই করে দিয়েছিলেন। তোপচাচি যাবার জন্য কালীঘাট না কোথাকার কোন গ্যারেজ থেকে বিমল একটা ঝকঝকে অ্যাম্বাসাডার ভাড়া নিয়ে এলো। ড্রাইভারের নাম শিবশরণ। রওনা হওয়ার আগে বিমল বললে, রবিদা রাজদর্শনে যাচ্ছেন, কিন্তু ভেট নিয়ে যাবেন না? আমি বললাম, কি ভেট নিতে হবে বলো? বিমল বললে, উত্তমদার একটা ফেভারিট ড্রিঙ্ক আছে, সেটাই 1 বোতল নিয়ে নিলে হয়, তবে দামটা একটু বেশি পড়বে, প্রায় 400 টাকা। শুনে আমি চমকে উঠলাম। ওরে বাবা, এ তো প্রায় আমার 1 মাসের মাইনের সমান। তা হোক, বিমল যখন বলেছে তখন ওটা তো নিতেই হবে। ফাংশনের খরচপত্রের জন্যে অমিয় জানা আমার কাছে বেশ কিছু টাকা রেখে দিয়েছিল, তা থেকেই পানীয়ের দাম দেওয়া যেতে পারে। বললাম, ওই পানীয়টি কোথায় পাওয়া যায় তা তো আমি জানি না। বিমল বললে, আমি জানি, থিয়েটার রোডে সুমার বলে একটা অফ শপ আছে, ওখান থেকেই উত্তমদার ড্রিঙ্কস যায়। যাবার পথে সুমার থেকে একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে নেওয়া হলো, সেই সঙ্গে আমাদের পথের ক্লান্তি দূর করার জন্যে গোটা চারেক বিয়ার, ওটা অবশ্য আমার নিজের অ্যাকাউন্ট থেকে। তোপচাচির বাংলোর সামনে আমাদের গাড়ি যখন গিয়ে পৌঁছলো তখন রাত প্রায় 10:30। বাংলোয় ঢুকে দেখলাম ক্যামেরাম্যান কেষ্ট চক্রবর্তী বিছানা পাতার তোড়জোড় করছেন। গাড়ির আওয়াজ পেয়ে একটা ঘরের ভেতর থেকে ওখানে যে ছবিটার শুটিং চলছে সেই বিলম্বিতলয় ছবির পরিচালক অগ্রগামী গোষ্ঠীর প্রধান পুরুষ সরোজ দে ওরফে কালুবাবু বেরিয়ে এলেন। ওই অত রাতে 2জন সাংবাদিককে দেখে কালুবাবুর ভ্রু দুটো একটু কুঁচকে উঠল। ওর বাড়ি কথা, উনি তো কোনো সাংবাদিককে আউটডোরে আমন্ত্রণ জানাননি। হঠাৎ যদি 2টো কাগজে ওদের আউটডোরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ বেরিয়ে যায়, তাহলে অন্য সাংবাদিকরা ভাবতে পারেন যে কালুবাবু তাঁদের আমন্ত্রণ না জানিয়ে বিশেষভাবে 2 সাংবাদিকের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন। এতে কালুবাবুকে অস্বস্তিতে পড়তে হবে। ভবিষ্যতে অন্যান্য সাংবাদিকরা তাঁর সঙ্গে সহযোগিতা নাও করতে পারেন। অতএব আমাদের 2 সাংবাদিককে দেখে কালুবাবুর মুখটা গম্ভীর হয়ে উঠল। উনি কোনো কথা না বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। অন্য সময় হলে কালুবাবুর এই ব্যাপারে মনঃক্ষুণ্ণ হতাম, কিন্তু এখন হলাম না। আমি ওর মানসিক অবস্থাটা বুঝতে পারছিলাম। আগে থেকে ভেবে রেখেছিলাম উত্তমবাবুর সঙ্গে দেখা করে ফাংশনের ব্যাপারে কথাবার্তা বলা ছাড়াও শুটিংয়ের কিছু কভারেজ করব। রথ দেখা আর কলা বেচা দুটোই একসঙ্গে হয়ে যাবে। এখন দ্বিতীয় সংকল্পটি পরিত্যাগ করলাম। ওটা করতে গেলে কালুবাবুর ক্ষতি করা হবে। ক্যামেরাম্যান কেষ্টবাবুর কাছে জেনে নিলাম উত্তমবাবু আর সুপ্রিয়া দেবী কোন ঘরে আছেন। তারপর আস্তে আস্তে সেই ঘরের দরজায় গিয়ে টোকা দিলাম। মিনিট খানেকের মধ্যেই দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে উত্তম কুমার। আমাকে দেখে তার মুখটা উদ্ভাসিত হয়ে উঠল। বললেন, কি ব্যাপার মশাই, এত রাত্রে কোথা থেকে আগমন? আমি বললাম, আপনার কাছেই তো ছুটে এলাম কলকাতা থেকে। উত্তমবাবু বললেন, আসুন আসুন, ভেতরে আসুন। তারপর আমার পেছনে বিমলকে দেখে বলে উঠলেন, ছড়িদারটিকেও সঙ্গে আনেছেন দেখছি। আমি বললাম, ছড়িদার মানে? উত্তমবাবু বললেন, তীর্থস্থানে কোনো একটা দল গেলে তাদের একজন পথপ্রদর্শক থাকে, তাকেই বলে ছড়িদার। আমি বললাম, আপনার কাছে আসা মানেই তো তীর্থস্থানে আসা, তাই বিমলের মতো একজন ছড়িদারের দরকার হয়েছে। উত্তমবাবু বললেন, খুব আমড়াগাছি করতে শিখেছেন দেখছি। এই গুণটা তো আপনার কাছে ছিল না। এটাও কি বিমলের কাছ থেকে ট্রেনিং নেওয়া? উত্তমবাবুর কথা শুনে আমি হেসে ফেললাম। বললাম, আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। উত্তমবাবু হঠাৎ আমার হাতে 1 গ্লাস পানীয় ধরিয়ে দিয়ে বললেন, আগে এটাতে চুমুক দিন, তারপর আপনার সব জরুরি কথা শুনব। আমাদের কথাবার্তার আওয়াজ পেয়ে ভেতরের ঘর থেকে সুপ্রিয়া দেবী বেরিয়ে এলেন। আমার হাতে উত্তমবাবুকে পানপাত্র তুলে দিতে দেখে বিমল চক্রবর্তীর চোখ দুটো যেন কপালে উঠে গেল। বলে উঠল, আপনার কি ভাগ্য রবিদা, উত্তমদা নিজে হাতে আপনাকে ড্রিঙ্কস অফার করলেন। বিমলের কথা কানে যেতে উত্তমবাবু মুখ ফিরিয়ে কটমট করে বিমলের দিকে তাকালেন। ওই তাকানো দেখে বিমল কেমন যেন মিইয়ে গেল। তারপর উত্তমবাবু আমার দিকে ফিরে বললেন, একেবারে বাচ্চা ছেলে।
ততক্ষণে সুপ্রিয়া দেবীও আমাদের কাছে এসে দাঁড়িয়েছেন। তাঁর দিকে তাকিয়ে উত্তমবাবু বললেন, এই দেখো বেনু কারা এসেছেন। সুপ্রিয়া দেবী কোনো কথা না বলে তার ঝকঝকে দাঁতে এক মুখ হাসলেন। ততক্ষণে বিমল উঠে গিয়ে গাড়ি থেকে আমাদের কেনা পানীয়ের বোতলটি নিয়ে এসেছে। সেদিকে তাকিয়ে উত্তমবাবু বললেন, ওটা আবার আনতে গেলেন কেন? আমার কাছে তো ছিলই। আমি বললাম, বারে রাজদর্শনে আসবো আর ভেট আনবো না, তা কি হয়? উত্তমবাবু হাসতে হাসতে বললেন, আপনি পারেনও মশাই। সুপ্রিয়া দেবী বললেন, এখন তো আর কিচেনে কিছু পাওয়া যাবে না, আমার কাছে হোয়াইট অয়েল আছে, আমি বরং কিছু ভাজাভুজি করে দিই। উত্তমবাবু বললেন, তাহলে তো খুবই ভালো হয়। সুপ্রিয়া দেবী ওটা করে আনবার জন্যে বেরিয়ে গেলেন। আমি বললাম, এবারে আমার প্রয়োজনের কথাটা বলে দিই। উত্তমবাবু বললেন, শুনবো, অত ব্যস্ত হচ্ছেন কেন? তাছাড়া আমরা তো কালই কলকাতা যাচ্ছি, মিছিমিছি আপনারা এত দূর ছুটে এলেন। আমি বললাম, কালই কি শুটিং প্যাক আপ হয়ে যাচ্ছে নাকি? উত্তমবাবু বললেন, কালুদার কী প্রোগ্রাম তা আমি জানি না, তবে আমার আর বেনুর আউটডোরের কাজ শেষ। মনে মনে ভাবলাম, ইস, আর একটা দিন অপেক্ষা করলেই তো হতো, মিছিমিছি এতগুলো টাকা খরচ হয়ে গেল। ততক্ষণে সুপ্রিয়া দেবী এক রাশ ভাজাভুজি এনে আমাদের সামনে বসিয়ে দিয়েছেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে এসে ঢুকলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। তিনি এই বিলম্বিত লয় ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। এখানে বোধহয় একটা গান পিকচারাইজেশন করা হয়েছে, তাই নচিবাবুকেও সঙ্গে আনতে হয়েছে। এর আগে অনেক দিন নচিবাবুর সঙ্গে দেখা হয়নি। দেখলাম ওর শরীরটা খুব ভেঙে গেছে। কয়েকদিন আগে একটা অ্যাটাক হয়ে গেছে তার হৃদযন্ত্রের ওপর। নচিবাবু লোহার্ত দৃষ্টিতে এগিয়ে এলেন ভাজাভুজির প্লেটটার দিকে। তাই দেখে উত্তমবাবু বলে উঠলেন, নচিতা একদম নয়, ডাক্তার না তোমাকে বারণ করেছেন? নচিবাবু বাড়ানো হাতটা সঙ্গে সঙ্গে টেনে নিলেন। একবার করুণ চোখে তাকালেন আমার দিকে, তারপর বললেন, যাই শুয়ে পড়ি গে। উত্তমবাবু বললেন, হ্যাঁ তাই যাও। নচিবাবুকে বললেন বটে, কিন্তু উত্তমবাবুরও তো কদিন আগে একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে। একবার ভাবলাম ওকেও সে কথাটা মনে করিয়ে দিই, কিন্তু কিছু বললাম না। একটু পরে উত্তমবাবু বললেন, আপনাদের সিনেমা জগৎ পত্রিকায় বিমল মিত্র লেখা শনি রাজা রাহু মন্ত্রী গল্পটা উপন্যাস হয়ে বাজারে বেরিয়েছে, দেখেছেন? আমি বললাম, হ্যাঁ। বিমলবাবু ওটার নতুন নাম দিয়েছেন স্ত্রী। উত্তমবাবু বললেন, সলিল দত্তকে দিয়ে ওটার রাইট কিনিয়েছি, ছবি হলে ওটা জমবে না? আমি বললাম, জমা তো উচিত, স্ক্রিপ্ট কে করছেন? উত্তমবাবু বললেন, সলিলই করছে, তবে আমার অংশটা আমি নিজেই ভেবে রেখেছি, ওটা নিয়ে সলিলের সঙ্গে বসতে হবে। শুনবেন নাকি একটুখানি? আমি বললাম, শুনতে তো ইচ্ছে করছে, কিন্তু অনেক রাত হয়ে গেল যে, কাল তো আবার শুটিং, কখন থেকে? উত্তমবাবু বললেন, সকাল থেকেই। তা হোক গে, তাতে আমার অসুবিধে হবে না। কতদিন পরে আপনার সঙ্গে দেখা হলো, একটু জমিয়ে গল্প টল্প করি। সেদিন প্রায় 2 ঘন্টা ধরে উত্তমবাবু মুখে মুখে শুনিয়ে গেলেন স্ত্রী ছবিতে তার অংশটা কীভাবে ভেবেছেন, রীতিমতো অ্যাক্টিং করে। আর ফিটন গাড়ির ঘোড়ার খুরের আওয়াজ, চাবুকের আওয়াজ সব পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনিয়ে দিলেন। একটা মানুষ যে কত বড় অভিনেতা হয়, তার এই গুণগুলো থাকে বলেই না। কবে ছবির কাজ হবে তার ঠিক নেই, স্ক্রিপ্ট করছেন অন্য একজন, কিন্তু উত্তমবাবু তার চরিত্রটা নিয়ে এখন থেকেই একটা মানুষ যে বড় অভিনেতা হয় তার এই গুণগুলো থেকেই বুঝতে পারা যায়। কবে ছবির কাজ আরম্ভ হবে এখন থেকেই উনি রিহার্সাল দিতে শুরু করেছেন। দিনে দিনে সেটার মধ্যে আরও কত পরিবর্তন ঘটাবেন, এই না হলে বড় অ্যাক্টর। জনপ্রিয়তা তো আর আকাশ থেকে পড়ে না, সেটাকে অর্জন করার জন্য অনেক মেহনত করতে হয়। উত্তমবাবুর এই মৌখিক স্ক্রিপ্ট শোনানো যখন শেষ হলো তখন রাত প্রায় 1:30। কিন্তু আমার কথা তো এখনও হলো না। সেটা কি এত রাতে বলা ঠিক হবে? বোধহয় না। কাল সকালে তো আবার দেখা হবে, তখন বললেই চলবে। উত্তমবাবুকে গুড নাইট করে ঘর থেকে বেরিয়ে এলাম। সুপ্রিয়া দেবী বোধহয় ঘুমিয়ে পড়েছেন সোমাকে নিয়ে, তার সঙ্গে আর দেখা হলো না। বাইরে এসে দেখলাম বিমল একটা জায়গা জোগাড় করে ঘুমিয়ে পড়েছে। তার পাশে আমার জন্য একটু জায়গা রেখেছে। শুয়ে শুয়ে ভাবছিলাম উত্তমবাবুর অসম্ভব প্রাণশক্তির কথা। এত রাতে শুতে গেলেন, কাল সকাল থেকে আবার শুটিং করবেন, কিন্তু পর্দায় তার অভিনয়ের মধ্যে ক্লান্তির ছাপ এতটুকুও দেখা যাবে না।
উনি কি মানুষ না অন্য কিছু? এই ভাবনার মধ্যে ত্রন্দায় যখন চোখ দুটো জড়িয়ে আসছে, তখনই একটা কাঁচ ভাঙার আওয়াজ পাওয়া গেল উত্তমবাবুদের ঘরের ভেতর থেকে। বোধহয় গ্লাস টাস কিছু ভাঙল। কিন্তু তারপরেই বাংলোর কম্পাউন্ড থেকে সশব্দে একটা গাড়ি বেরিয়ে যাওয়ার আওয়াজ পাওয়া গেল। তড়াক করে লাফিয়ে উঠলাম বিছানা ছেড়ে। ব্যাপারটা তো সুবিধের নয় বলেই মনে হচ্ছে। গাড়ি চলে যাবার শব্দ শুনে বিছানায় আর শুয়ে থাকা গেল না। পাঞ্জাবিটা গায়ে গলিয়ে উত্তমবাবুর ঘরে গিয়ে দেখলাম দরজা খোলা, থমথমে মুখে বসে আছেন সুপ্রিয়া দেবী। তাড়াতাড়ি ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, হয়েছে কি? উত্তমবাবু কোথায় গেলেন? শ্লেষ জড়িত ভারী গলায় সুপ্রিয়া দেবী জবাব দিলেন, জানি না। আমি বললাম, জানি না বললে চলবে কেন? কোথায় গেছেন, কিছু বলে গেছেন? সুপ্রিয়া দেবী নিরুত্তর। আমি বললাম, চুপ করে থাকবেন না, কাল সকালে শুটিং না করে ইউনিট ফিরে গেলে কেলেঙ্কারির অ্যাক্সেস হবে, সারা কলকাতায় ঢিঢি পড়ে যাবে। এবারে সুপ্রিয়া দেবী বললেন, আপনার সঙ্গে গাড়ি আছে? আমি বললাম, আছে। সুপ্রিয়া দেবী বললেন, ও কতগুলো দরকারি ওষুধ ফেলে গেছে, হার্টের ওষুধ। কলকাতায় এগুলো পাওয়া যায় না, বাইরে থেকে আনানো হয়েছে। গাড়িটা নিয়ে গিয়ে এগুলো এক্ষুনি দিয়ে আসুন। আমি বললাম, আপনিও চলুন আমার সঙ্গে। সুপ্রিয়া দেবী বললেন, না। এবারে ধমকে উঠলাম, বললাম, ছেলে মানুষই করবেন না, উঠুন, ওষুধগুলো নিয়ে চলুন। আমার এই ধমকটায় কাজ হলো। ওষুধগুলো নিয়ে সুপ্রিয়া দেবী উঠে দাঁড়ালেন। ড্রাইভার শিউ সিংকে তুলে গাড়ি বার করতে মিনিট 5 দেরি হলো। গাড়িতে বসে ভাবলাম। ড্রাইভারকে বললাম, তাড়াতাড়ি চালান, রাস্তা ফাঁকা আছে, যতটা পারেন স্পিড তুলুন। বাংলোর সামনের রাস্তা পেরিয়ে বড় রাস্তায় পড়বার মুখে দেখলাম টহলদার পুলিশ দাঁড়িয়ে। তাকে জিজ্ঞেস করলাম, ইধার সে একঠো গাড়ি কো জানে দেখা? পুলিশটি বললেন, জি हाँ, एक्टर साहब का गाड़ी। আমি বললাম, কিধার গয়া? পুলিশটি আঙ্গুলি নির্দেশ করে বললেন, ধানবাদ কি তরফ। বুঝলাম উত্তমবাবু কলকাতার রাস্তা ধরেছেন। আমাদের গাড়ি সেই পথেই চলল ঝড়ের গতিতে। গাড়িতে বসে সুপ্রিয়া দেবীকে বোঝালাম, যেমন করে হোক উত্তমবাবুকে ফিরিয়ে আনতে হবে। আপনি নিজে হাত ধরে ডেকে আনবেন, না হলে কাল সকালে অনেক গুজব রটে যাবে, যেটা আপনাদের কারোর কাছেই মুখরোচক হবে না। সুপ্রিয়া দেবী পাথরের মতো মুখ করে বসে রইলেন। বেশ খানিকটা যাবার পর দূরে একটা গাড়ির লাল ব্যাকলাইট দেখা গেল। গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে। এত রাতে ফাঁকা রাস্তায় কোনো গাড়ি এত আস্তে যাবার কথা নয়। তবে সেই গাড়ির আরোহীর যদি অভিলাষ থাকে যে পেছন থেকে কোনো গাড়ি এসে তাকে ধরে ফেলুক, তাহলে সেটা আলাদা কথা। মনে মনে বললাম, জ্ঞান পাপী। নমস্কার। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আগামীকাল আপনাদের শেষ পর্ব জানাবো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না।